সম্প্রতি একটা বড় খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা মার্কিন সামরিক বাহিনীর একটা বিরাট সাফল্য, কিন্তু পর্দার আড়ালে যা ঘটেছে তা কি আসলেই এতটা সহজ সরল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তো চলুন এই ধাঁধার ভেতরে একটু ঢুকে দেখা যাক। সরকারিভাবে যে গল্পটা আমাদের বলা হচ্ছে সেটাই কি পুরো সত্যি, নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? একদিকে হোয়াইট হাউস বলছে এটা একটা নিখুঁত আর ঝটপট করা এক সামরিক অভিযান, একটা বিরাট সাফল্য। কিন্তু অন্যদিকে যারা প্রতিরক্ষা বিশ্লেষক তারা তো রীতিমতো হতবাক। তাদের প্রশ্নটা খুব সহজ, ভেনেজুয়েলার মতো দেশের এত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পুরো চুপ করে রইল, কোনো প্রতিরোধই করল না। এটা তো প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। চলুন এই অভিযানের পেছনের রহস্যটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এমন কিছু ঘটেছে যা আমাদের ভাবতে বাধ্য করছে যে যা দেখানো হচ্ছে তার চেয়েও অনেক বেশি কিছু আড়ালে রয়ে গেছে। ভাবুন তো একবার, ভেনেজুয়েলার কাছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে, অথচ মার্কিন বিমানগুলো প্রায় 1 ঘন্টা ধরে তাদের আকাশসীমায় চক্কর কাটল আর একটা গুলিও চলল না, কোনো রকম প্রতিরোধই হলো না। এটা কিভাবে সম্ভব? মার্কিন বাহিনীর একজনও হতাহত হয়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একজন সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক ঠিক এই কথাই বলেছেন। তার মতে কৌশলগতভাবে এটা প্রায় অসম্ভব, যদি না ভেতর থেকে পথ পরিষ্কার করে দেওয়া হয়। এই একটা কথাই কিন্তু অনেক বড় একটা ইঙ্গিত দিচ্ছে, সম্ভবত ভেতরেরই কেউ এই অপারেশনে সাহায্য করেছে। তাহলে কি ধরে নেব এটা আসলে কোনো আক্রমণ ছিলই না, বরং ভেতর থেকে সাজানো গোছানো একটা ব্যবস্থা ছিল? চলুন এই তত্ত্বটা একটু খতিয়ে দেখা যাক। বেশ কিছু তদন্তমূলক প্রতিবেদনে কিন্তু অভিযোগের আঙুল উঠছে মাত্র একজনের দিকে। তিনি হলেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি কি এই পুরো নাটকের মূল চালিকা শক্তি? অভিযোগটা বেশ গুরুতর। বলা হচ্ছে রদ্রিগেজই নাকি সেনাবাহিনীকে একেবারে নিষ্ক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন, আর ঠিক কারণে ভেনেজুয়েলার এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেদিন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আচ্ছা, যদি ধরেও নিই যে বিশ্বাসঘাতকতা হয়েছে, কিন্তু এর পেছনের কারণটা কি? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, কাতারের দোহায়। শোনা যাচ্ছে সেখানেই নাকি এই খেলার আসল ছক কষা হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অক্টোবরে দোহায় একটা অত্যন্ত গোপন বৈঠক হয়। সেখানে কারা ছিলেন? ছিলেন ডেলসি রদ্রিগেজ, তার ভাই হোর্হে রদ্রিগেজ, আর তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এই পুরো বৈঠকের মধ্যস্থতা করেছিল কাতার। মানে এই চুক্তিটা ছিল একেবারে যাকে বলে দেয়া নেওয়ার সম্পর্ক। যুক্তরাষ্ট্র কি পেল? তারা এক ফোঁটা রক্তপাত ছাড়াই মাদুরোকে হাতে পেয়ে গেল। আর বিনিময়ে ডেলসি রদ্রিগেজ তিনি পেলেন ক্ষমতায় আসার একটা পরিষ্কার রাস্তা, আন্তর্জাতিক স্বীকৃতি, আর সবচেয়ে বড় কথা তার নিজের ও তার সম্পদের সম্পূর্ণ নিরাপত্তা। একটা দারুণ প্যাকেজ ডিল, তাই না? কিন্তু এই চুক্তির পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? এটা কি শুধু ক্ষমতার একটা পালাবদল? না, এর পেছনে ছিল আরও অনেক বড় একটা কৌশলগত কারণ। আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা আছে, এনার্জি রিয়াল পলিটিক। এর সহজ মানে হল অনেক সময় আদর্শের চেয়েও দেশের জ্বালানি নিরাপত্তা আর অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটা ছিল ঠিক সেরকমই একটা চাল। চুক্তির শর্তগুলো খুব পরিষ্কার। এখন থেকে ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে মার্কিন সংস্থাগুলো। তারাই ঠিক করবে কাদের কাছে তেল বিক্রি করা হবে আর কাদের কাছে নয়। তবে হ্যাঁ, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্ব মাথায় রেখে তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তো এই কথিত চুক্তির পর এর মূল চরিত্রদের শেষ পর্যন্ত কি হলো, আর এখন পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে, চলুন সেটাই দেখি। মজার ব্যাপার হল ডেলসি রদ্রিগেজ এখন জনসম্মুখে আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা আসলে দেশের মানুষের কাছে নিজের মুখ বাঁচানোর একটা কৌশল ছাড়া আর কিছুই না। আর সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত মাদুরোর আইনি পরিণতিতে লুকিয়ে আছে। তার বিরুদ্ধে ড্রাগ কিংপিনের মতো মারাত্মক অভিযোগ ছিল,
যার শাস্তি হতে পারত বাধ্যতামূলক যাবজ্জীবন। কিন্তু এখন কি শোনা যাচ্ছে একটা সমঝোতার মাধ্যমে তাকে হয়তো তুরস্ক বা কাতারা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। এটা কি একটা পূর্ব পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত নয়? এই মন্তব্যটি হয়তো পুরো ঘটনাটাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। বাইরে থেকে যেটাকে একটা সামরিক আগ্রাসন বলে মনে হচ্ছিল, সেটা আসলে ভেতর থেকে করা একটা কর্পোরেট রিস্ট্রাকচারিংয়ের মতো। মানে সহজ কথায় ভেনেজুয়েলা রাষ্ট্রের মালিকানা বদল। আর এই পুরো ঘটনাটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভবিষ্যতে কি তাহলে সরকার পরিবর্তনের জন্য আর সরাসরি সামরিক আগ্রাসনের দরকার হবে না, বরং পর্দার আড়ালে ভেতর থেকেই একটা চুক্তি করে ফেলা হবে? ক্ষমতা বদলের এটাই কি হতে চলেছে নতুন মডেল? ভবিষ্যতের ভূরাজনীতি কি এই পথেই এগোবে? ভাবার বিষয় কিন্তু।